স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছে আমি তাসনিম অর্থে। কক্সবাজারে দীর্ঘদিন ধরেই অনুমোদন এবং নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে চলছিল প্যারাসেইলিং কার্যক্রম। প্রশাসনের নাকের ডগায় অনভিজ্ঞদের দিয়ে এই ব্যবসা চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি দীর্ঘদিন ধরে, এমন অভিযোগ ছিল পর্যটন সংশ্লিষ্টদের। অবশেষে আকাশ থেকে সাগরে ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। একজন পর্যটকের মৃত্যুর পর প্রশাসন নড়ে চড়ে বসলেও এখন প্রশ্ন, শুধু উচ্ছেদ করেই কি শেষ হবে প্রশাসনের দায়িত্ব, নাকি নিশ্চিত করা হবে নিরাপদ এবং জবাবদিহিমূলক পর্যটন ব্যবস্থাপনা? কক্সবাজার থেকে রিফানুল হাসানের তথ্যচিত্রে রিপোর্ট। কক্সবাজারের রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বপ্ন নিয়ে ঘুরতে এসেছিলেন খুলনার সৌভিক রায়। শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে দরিয়ানগর সৈকতে যান তিনি, এরপর করেন প্যারাসাইলিং। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আকাশ থেকে ছিটকে সাগরে পড়ে যান সৌভিক। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, গত 2 বছরে প্যারাসাইলিং এর বিভিন্ন সময় দুর্ঘটনায় অন্তত 10 জন পর্যটক আহত হন। এতে নিরাপত্তা সরঞ্জামের মান, পরিচালনাগত সক্ষমতা এবং সরকারি তদারকি নিয়ে প্রশ্ন উঠলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত হচ্ছে শান্ত মৌসুম। ওই মৌসুমে যে স্পিড বোটের আটকিয়ে যে প্যারাসেলিংটা রান করা হয়, স্পিড বোটের গতিটা স্বাভাবিক থাকবে। অশান্ত মৌসুমে এই পর্যন্ত প্যারাসেলিং এ যত অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কিন্তু অক্টোবর মার্চের মধ্যে হয় নাই। এটা হচ্ছে জেলা প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতা, যে তাদের অগোচর হওয়ার কথাটি, অথচ তাদের অনুমোদনে এবং বারবার বিভিন্ন পর্যটক আহত হওয়ার পরে তারা কিছুদিন বন্ধ করে দেয়, আবার চালু করে দেয়। দুর্ঘটনার পর জেলা প্রশাসনের বক্তব্য আরও নতুন আলোচনার জন্ম দিয়েছে। জেলা প্রশাসকের দাবি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির কোনো বৈধ অনুমোদন নেই এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এদিকে রবিবার সন্ধ্যায় আলোচিত সেই প্যারাসেলিং প্রতিষ্ঠানটি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা আসছে আনন্দ করার জন্য। এখানে কোনো জন্য দুঃখজনক অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে, কোনো পর্যটকের জন্য জীবনহানি না ঘটে, আমরা এটাই চাই। এদিকে নিহত সৌভিক রায়ের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা তারা পাননি। লাইফ গার্ড ও জরুরি উদ্ধার ব্যবস্থা নিয়েও প্রশ্ন পরিবারের। অ্যাম্বুলেন্স এটার ভাড়া হচ্ছে 40,000 টাকা চাইছে। আপনারা এটা রেকর্ড রাখেন। এটা হচ্ছে মেডিকেল, সরকারি একটা মেডিকেল, সেখানে একটা লাশকে নিয়ে যাওয়ার জন্য ডিমান্ডেড 40,000 টাকা। এরপরে তাকে পুলিশের এসআই উনি আসছে, ওনার রিকোয়েস্টে নাকি 5,000 টাকা কমায় এটা 35,000 টাকা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত না করে প্যারাসেলিং কার্যক্রম পরিচালিত হলে পর্যটন সম্ভাবনা ঝুঁকিতে পড়বে বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী এবং হাটহাজারীর নুরুল আজম হত্যাকাণ্ডের প্রধান আসামি এবং শীর্ষ সন্ত্রাসী রায়হানের কিলিং স্কোয়াডের 2 সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে পুলিশের জালে ধরা পড়েছে আরও 3 শীর্ষ সন্ত্রাসী। উদ্ধার করা হয়েছে বিদেশি অস্ত্র এবং গোলা বারুদ। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। রাউজানে দিনে দুপুরে অস্ত্র হাতে সন্ত্রাসী খুন করে রাঙ্গুনিয়া যুবদল নেতা মাকসুদুল হককে। এমন ঘটনায় পুলিশের তদন্তে উঠে এসেছে 11 জনের নাম। রবিবার রাতভর অভিযান চালিয়ে সীতাকুণ্ড এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী রায়হানের কিলিং স্কোয়াডের 2 সক্রিয় সদস্য দিদারু আফসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। অপরাধী যে হোক, কোনো ছাড় নেই বলে জানান পুলিশ সুপার। গত 10 তারিখে, জুন মাসের জুলাইয়ের 10 তারিখে একজনকে নৃশংসভাবে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় নুরুল আজিম নামে। সেটার বিষয়ে আমরা কথা বলবো। আর সর্বশেষ জোরারগঞ্জের একটা ঘটনা আছে, যেখানে একজনকে হত্যার উদ্দেশ্যে গুরুতরভাবে কুপিয়ে জখম করা হয়। গ্রেপ্তারকৃত দিদারের নামে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম সহ 10টি এবং আফসারের বিরুদ্ধে একই অপরাধে 6টি মামলা রয়েছে। অন্যদিকে হাটহাজারীর নুরুল আজম হত্যাকাণ্ডে আকিল এবং আলী আকবর নামে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া জোরারগঞ্জে হত্যা চেষ্টা মামলায় বোরখান ও রনি নামে 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোট 5 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং
2টি বিদেশি পিস্তল এবং একটি এলজি সহ দেশীয় কিছু অস্ত্র আছে, এগুলো উদ্ধার করা হয়েছে। অপরাধ দমাতে মদতদাতাদের খুঁজতে মাঠে কাজ করছে পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের ফিশারি ঘাট পাইকারি বাজারে ইলিশ সহ সামুদ্রিক মাছের ছড়াছড়ি, তবুও মাছের চড়া দামে দিশেহারা ক্রেতা। ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 1500 থেকে 4000 টাকায়। লাগামহীন মাছের দামে আড়তদাররা দেখাচ্ছে নানা অজুহাত। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের আরও একটি রিপোর্ট। সামুদ্রিক নানা ধরনের মাছের সমাহার চট্টগ্রামের ফিশারিঘাট মাছের পাইকারি বাজারে। বঙ্গোপসাগর থেকে মাছ আহরণ করে কর্ণফুলী নদী হয়ে ইলিশ সহ নানা ধরনের সামুদ্রিক মাছ আসে দেশের বড় মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারিঘাট বাজারে। জেলেরা বলছেন সাগরে ধরা পড়ছে পর্যাপ্ত ইলিশ, বেড়েছে মাছের বিচরণ। তবে মাছ আহরণে নিয়ম নীতি তোয়াক্কা করছে না ফিশিং ট্রলার। অভিযোগ জেলেদের, ট্রলিং এ ছোট বড় যা আছে এগুলো ধরে, আমরা বড়গুলা পাই না, এর আমরা নষ্ট করে আলাদা করছি। তবে ফিশারি ঘাটে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম। ছোট সাইজের ইলিশের দাম কিছুটা কমলেও বড় সাইজের ইলিশের কেজি 1500 থেকে 4000 টাকা। ইলিশ যেগুলো 2 কেজির উপরে ওগুলো 4000 টাকা 4200 টাকা বিক্রি করতেছি, আর যেগুলো 1 কেজি 200 300 1.5 কেজি সাইজ ওগুলো 2800 2700 এরকম বিক্রি করতেছি। তবে ক্রেতারা ইলিশের পাশে ঘুরপাক খেলেও দাম শুনে হতাশ। ইলিশের পাশেও যাতে খুব ভয় লাগতেছে, ইলিশের দাম অনেক বেশি। লাগার মধ্যে নাই, দামও প্রচুর দাম। ছোট ছোট ইলিশ আপনার 54,000 56,000 টাকা করে বিক্রি করতেছে। ইলিশ তো দেখলে ভয় লাগে, এসে দেখলে অন্য অন্য মাছের দামও বেশি। তবে আড়তদাররা দেখাচ্ছে সংকটের অজুহাত। বোড়ালারা বোট করে মাছ পাইতেছে না, তার জন্য মাছের দাম এখন বাড়তি। এইদিকে আমদানি করা মাছের দাম কিছুটা কমলেও রুই কাতলের দাম এখনো অপরিবর্তিত। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, যত্রতত্র গাড়ি পার্কিং, যানজটের কারণে সৌন্দর্য হারাচ্ছে পর্যটক নগরী রাঙামাটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, জানাবেন যে রাঙামাটির সৌন্দর্য ফিরিয়ে আনতে অথবা যে সমস্যাগুলোর কথা বলছিলাম, যে যত্রতত্র পার্কিং, অটোরিকশা, যানজট, এইসব সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ অর্থী। আমি আছি এখন রাঙামাটি বনরূপা এলাকায়। আপনি যেমনটি বলছিলেন, প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো আশ্বাস আমরা দেখতে পাইনি। তবে রাঙামাটিতে 1400 সিএনজি নিবন্ধনের আওতায় এনেছে এরই মধ্যে ট্রাফিক পুলিশ। এছাড়া অন্যান্য যে সিএনজি গুলো, মানে অবৈধ যে সিএনজি গুলো আছে, সেগুলোকে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়নি এবং সেগুলোকে সড়ক থেকে বিতাড়িত করার জন্য কার্যত কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। রাঙামাটি একটি পর্যটন নগরী, পর্যটন শহরই বলা যায়। এখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে। তবে একটি মাত্র সড়ক, একমুখী সড়ক হওয়ার কারণে রাঙামাটিতে যত্রতত্র গাড়ি পার্কিং এবং অবৈধ সিএনজির কারণে রাঙামাটির যে সৌন্দর্য সেটি কিন্তু হারাতে বসেছে। যার কারণে সড়কে নিয়ন্ত্রণ নিয়ে আসা, গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে আসা খুবই প্রয়োজন বলছেন এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছেন। তারা বারবার বলছেন, যেহেতু রাঙামাটি একটি ছোট্ট শহর, এই শহরের মধ্যে যে সড়কটি রয়েছে সেটিও খুবই ছোট। একমুখী সড়কের মধ্যে যানজট লেগেই থাকে এবং পার্কিং এর ব্যবস্থা, যে পার্কিং আইন, সেটি কিন্তু মানানোর জন্য যেটা প্রচারণা সেটাও কিন্তু আমরা দেখছি না। যার কারণে যারা চালক আছেন তারা যত্রতত্র গাড়ি পার্কিং করছে, ফুটপাতের জায়গা দখল করে। একই সাথে প্রধান সড়কেও কিন্তু যাত্রী ওঠানামাও করছে, যার কারণে যানজট লেগেই থাকে। এইসব নিয়ম নীতি তোয়াক্কা আসলে করছেন না যারা অবৈধ চালক আছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে জোর ব্যবস্থা নেওয়া না হলে পর্যটন শহর রাঙামাটি আসলে তার যে মূল সৌন্দর্য সেটি হারিয়ে যাবে এবং সড়কে বিশৃঙ্খলা লেগেই থাকবে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্টুডিওতে ধন্যবাদ আপনাকে ফাতেমা জান্নাত মোমো জানাচ্ছিলেন রাঙামাটি থেকে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এবং চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সহ বন্দরের কোনো স্থাপনা দেশি বিদেশি মালিকানায় ইজারা না দেওয়ার দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বন্দর রক্ষা কমিটি চট্টগ্রামের উদ্যোগে সোমবার আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে বন্দর অভিমুখে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। বারিক বিল্ডিং মোড়ে পৌঁছানোর পর পুলিশ বাধা প্রদান
করলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে পদযাত্রা শেষ হয়। বক্তারা বলেন, এই বন্দরকে ঘিরে দেশের শিল্প, বাণিজ্য এবং উৎপাদন ব্যবস্থা গড়ে উঠেছে। জাতীয় স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্তের মাধ্যমে বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি বা বহুজাতিক প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। চাঁদপুরে বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে শুরু হয়েছে 7 দিনের বৃক্ষ মেলা। সামাজিক বন বিভাগ এবং জেলা প্রশাসনের আয়োজিত এই মেলায় 15টি স্টলে দেশি বিদেশি ফলজ, বনজ, ঔষধি এবং ইনডোর আউটডোর সহ বিভিন্ন জাতের লক্ষাধিক গাছের চারা প্রদর্শন এবং বিক্রি হচ্ছে। সব ধরনের চারা এক স্থানে পাওয়ায় দর্শনার্থী এবং ক্রেতাদের আগ্রহ বেড়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং সবুজায়ন বাড়াতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজের সমারোহে সাজানো সারি সারি স্টল, ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী নানা জাতের চারায় ভরে উঠেছে চাঁদপুরের বৃক্ষমেলা। পছন্দের গাছ কিনতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সামাজিক বন বিভাগ চাঁদপুরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে 7 দিনের এ মেলা। 15টি স্টলে দেখা মিলছে দেশি বিদেশি বিভিন্ন জাতের লক্ষাধিক গাছের চারা। এখানে রয়েছে প্রচুর ফুল গাছ, ফল গাছ, বনজ, ঔষধি গাছ। অক্সিজেন নেওয়ার জন্য আমাদের একটা জীবন হলো বৃক্ষ। এই মেলাতে এসে আসলে আমরা বাচ্চাদের সাথে আমরা উদ্বুদ্ধ হয়েছি। ক্রেতারা আসছে শুধু আপনার ইনডোর গাছের জন্য, আর আল্লাহ দিলে এবারকার বেশ ভালোই চলছে। সব ধরনের চারা একসঙ্গে পাওয়ায় সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে, বলছেন বন বিভাগের এ কর্মকর্তা। জনসাধারণের মাঝে চারার সম্পর্কিত পরিচিতি দেওয়া এবং এর গুণাগুণ, রোপণ কৌশল, পরিচর্যা ইত্যাদি সম্পর্কে জনগণকে সম্যক ধারণা দেওয়া হলো মেলার উদ্দেশ্য। বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধিদের। প্রধানমন্ত্রী যে কার্যক্রমটা হাতে দিয়েছে, তোমাদের মাধ্যমে যেন এই কার্যক্রমটা সমাপ্তি হয়। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষমেলার পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাঁদপুরে চলছে 7 দিন ব্যাপী বৃক্ষ মেলা। মেলার দ্বিতীয় দিনে ক্রেতাদের ভিড় জমেছে। বৃক্ষ মেলার বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, মেলায় কি কি জাতের গাছের চারা দেখতে পাচ্ছেন এবং ক্রেতার উপস্থিতি বা কেমন দেখছেন? চাঁদপুরে সবার আগে বাংলাদেশ, বৃক্ষরোপণ সারা দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে লক্ষ্য করেই চাঁদপুরে গতকাল থেকে শুরু হয়েছে 7 দিন ব্যাপী বৃক্ষ মেলা। এই মেলায় এবার প্রায় লক্ষাধিক গাছের সমারোহে আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন। এই মেলাটি এবার শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার আঙ্গিনায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রেতা এবং সাধারণ জনগণ তারা তাদের প্রিয় সন্তান এবং প্রিয়জনদের নিয়ে কিন্তু মেলায় এসেছেন। মেলায় তারা বিভিন্ন ধরনের গাছ তাদের সন্তানদেরকে কিনাচ্ছেন এবং পরিচয় করিয়ে নিচ্ছেন এবং কিনে নিচ্ছেন। এবার বেশি চারা বিক্রি হচ্ছে ইনডোর আউটডোর, অর্থাৎ যে চারাগুলি অক্সিজেন সরবরাহ করে বেশি, সেই গাছগুলি কিন্তু এবার বেশি বিক্রি হচ্ছে। এখানে 30 টাকা থেকে প্রায় 8,000 টাকার চারাও কিন্তু এখানে দাম রয়েছে। এখানে দামি চারার মধ্যে রয়েছে সুবেদা, মালটা, আম এবং নারিকেলের চারা। এছাড়া এখানে বেশিরভাগই শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু এই মেলায় এসে তারা তাদের পছন্দের গাছ তারা কিনে নিচ্ছেন। বিভিন্ন ধরনের তাদের বাহারি গাছের সমারোহে তারা কিনে নিচ্ছেন। তো এই ছিল চাঁদপুরে বৃক্ষ মেলার সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। খোকন কর্মকার জানাচ্ছিলেন চাঁদপুরের বৃক্ষ মেলা নিয়ে। নোয়াখালীতে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার ভোরে কবিরহাট উপজেলায় নরোত্তমপুর ইউনিয়নের ইটালি মার্কেটে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানান, সোনাপুর থেকে একটি মাছবাহী পিকআপ কবিরহাটের দিকে যাচ্ছিল। কবিরহাট থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে চালক আমিনুল্লাহ এবং যাত্রী সৈকত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিলে আমিনুল্লাহকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত সেনা সদস্য সৈকত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।